আমরা এখন ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার পরিবর্তন নিয়ে আলোচনা করব। তবে এখানে কি লিখছি আমি? তুল্য পরিবাহিতা। তো তুল্য পরিবাহিতা মোটামুটি আমরা জেনে আসছি। তুল্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, এটা নিয়ে মেথ করে আসছি, একক করে আসছি, অনেক কথা বলছি। তারপরেও যদি একটু সংক্ষেপে বলি আমি, দুইটি তড়িৎদ্বার, এখানে একটা তড়িৎদ্বার, এখানে একটা তড়িৎদ্বার, এবং এদের ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার দূরত্বে দুইটা তড়িৎদ্বারের মধ্যে যদি কোনো 1 গ্রাম তুল্যভর 1 গ্রাম তুল্যভর পরিমাণ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখি, তারপরে যে পরিবাহিতা হয় সেটাকে বলে মানুষ তুল্য পরিবাহিতা। আবারও বলতেছি, 1 সেন্টিমিটার দূরত্বে দুইটা তড়িৎদ্বারের মাঝে 1 গ্রাম তুল্যভর যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখি, তাহলে যে পরিবাহিতা হয় সেটাকে মানুষ বলে তুল্য পরিবাহিতা। যাই হোক, আমাদের মূল বিষয় কিন্তু আজকে ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতা পরিবর্তন। এখানে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে গতিবেগের উপর, আর একটা হচ্ছে আয়ন সংখ্যার উপর। তবে এখানে আমি সংক্ষেপে লিখে রাখছি, গতিবেগটা কার জন্য প্রয়োজন বা প্রযোজ্য? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের জন্য প্রযোজ্য। আর আয়ন সংখ্যা পয়েন্টের ক্ষেত্রে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য প্রযোজ্য। এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু এমসিকিউ সলভ করা সহজ হবে। এরপরে আসি, আমি কি বলছি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য প্রযোজ্য কোনটা? গতিবেগ। তাই আমরা এখন হেডলাইন দিছি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 70 থেকে 100% বিয়োজিত হয় তাকে মানুষ বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। নর্মালি আমরা ধরেই নেই যে মোটামুটি সম্পূর্ণ আয়নিত হয়, বিয়োজিত হয়, এগুলোই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো ঘনমাত্রায় এদের আয়ন সংখ্যা কিন্তু কি থাকে? সমান থাকে। এদের আয়ন সংখ্যা সমান থাকে। কাদের? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। এখন আমরা গাঢ় দ্রবণ এবং লঘু দ্রবণ নিয়ে একটু চিন্তা ভাবনা করি। গাঢ় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য একবার কাজ করব, তারপর একবার কাজ করব লঘু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো প্রথমে আসি গাঢ় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো শুরুতে যদি বলি যে গাঢ় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বুঝি? গাঢ় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা ধরেই নেই, যেহেতু গাঢ় বলছে তাই ঘনমাত্রা বেশি হবে। এখন ঘনমাত্রা যদি বেশি হয়, তাহলে কিন্তু তোমার আয়নগুলো আয়নগুলো ক্লোজ হবে, ClO ক্লোজ থাকবে। আর আয়নগুলো যত ক্লোজ থাকবে, আমাদের আকর্ষণ বলের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর আকর্ষণ বলের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের বেগ বা গতিবেগের যে বিষয়টা সেটা কিন্তু কমে যাবে। আর আমরা জানি বেগের সাথে তুল্য পরিবাহিতার সম্পর্ক অর্থাৎ সমানুপাতিক। গতিবেগ যদি কমে যায়, তাহলে আমাদের তুল্য পরিবাহিতা কমে যাবে। আরেকটা কথা বলি, তুল্য পরিবাহিতাকে মানুষ কি দ্বারা প্রকাশ করে? ল্যামডা দ্বারা প্রকাশ করে। তুল্য পরিবাহিতাকে মানুষ ল্যামডা দ্বারা প্রকাশ করে। এটাকে কি বলে? ল্যামডা। ল্যামডা। প্রশ্ন করতে পারো, ল্যামডা আবার এরকম কেন? ল্যামডা তো তোমার এইরকম। মূলত এটা হচ্ছে বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের। আমরা বড় হাতের দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এখানে একটু আমি আবারও তোমাকে ক্লিয়ার করে বলি। মনে করো এখানে একটা গাঢ় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড আছে, NaCl আছে। তাহলে এই পাত্রের মধ্যে Na+ আর Cl- গুলো থাকবে, তাহলে বোঝা গেল। এবং যেহেতু ঘনমাত্রা আমি বেশি করব, তাহলে এই বিপরীত ধর্মী চার্জ গুলো মানে ক্যাটায়ন অ্যানায়ন গুলো কাছাকাছি থাকবে খুব। যেহেতু ঘনমাত্রা আমি বাড়াইছি, এখানে ঘনমাত্রা বাড়ার কারণে আমাদের বিপরীত ধর্মী যে চার্জ গুলো সেগুলো কি থাকবে? কাছাকাছি থাকবে, কাছাকাছি ক্লোজ থাকবে। কাছাকাছি থাকার কারণে এদের আকর্ষণ বলের পরিমাণ বৃদ্ধি পাবে। কেন? কারণ আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে যেহেতু এরা কাছাকাছি থাকতে পারে, তাই তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণটাও বেশি। আচ্ছা, আকর্ষণ বলের পরিমাণ যদি বেশি হয়, তাহলে তাদের মধ্যে গতিবেগটা কম। অর্থাৎ আমি বুঝাচ্ছি, যেহেতু এরা কাছাকাছি থাকে, তাই এরা ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে খুব একটা পারে না, কাছাকাছি থাকে যেহেতু। এবং আকর্ষণ বলে একজন আরেকজনকে আকর্ষণ করে, তাই এরা ছুটাছুটি করতে পারে না। মানে কি, সহজ বাংলায় গতিবেগটা বা বেগটা কমে যায়।
আর আমরা জানি গতিবেগের সাথে পরিবাহিতার তুল্য পরিবাহিতার সম্পর্ক সমানুপাতিক। তাই গতিবেগ যদি কমে যায় তাহলে তুল্য পরিবাহিতাও কমে যাবে। এটা একটু আমরা কষ্ট করে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে চলে আসি লঘু দ্রবণের ক্ষেত্রে। লঘু দ্রবণ বলতে আমরা কি বুঝি? এটার উল্টা, এটার উল্টা কি বলছিলাম এখানে? ঘনমাত্রা বেশি। লঘু দ্রবণ মানে কি? লঘু দ্রবণ মানে হচ্ছে তার ঘনমাত্রা কমে যাওয়া। এখন ঘনমাত্রা যদি কমে যায় তাহলে আয়নগুলো কি থাকে? আয়নগুলো কম কাছাকাছি থাকে। তাহলে এটার উল্টা হবে, তাই না? এটার উল্টা হবে। তাহলে আয়নগুলো আয়নগুলো কম কাছাকাছি থাকবে। আচ্ছা, আয়নগুলো কম কাছাকাছি থাকার কারণে তাহলে কি হবে? আকর্ষণ বলের পরিমাণটা আমার কমে যাবে এবং গতিবেগটা কি হবে? তাহলে বেগের পরিমাণটা আমার বৃদ্ধি পাবে। বেগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পরিবাহিতাও, এটা কিন্তু বেগের পরিমাণ বৃদ্ধি বোঝাচ্ছে, তারপরে পরিবাহিতাও কিন্তু আমার বৃদ্ধি পাবে। কেন? আমরা বারবার বললাম এর সাথে এর সম্পর্ক সমানুপাতিক, তাই না? এখন এইখানে আবার কি হচ্ছে? আমরা যদি একটু রাব পাতায় দেখাই, আমরা জানি যে সি ইকুয়াল এন বাই ভি। আমরা যদি ঘনমাত্রা কমাই তাহলে ভি কি হবে? আয়তন আমাদের বৃদ্ধি পাবে। আমরা এই সূত্রটা কিন্তু মোটামুটি জানি। এখন আমরা যদি গবেষণা করে দেখি যে আমাদের আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের বিপরীত ধর্মী যে আয়নগুলো আছে, ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে এরা একটু দূরে দূরে অবস্থান করবে। কি দূরে দূরে অবস্থান করবে না? এরা একটু দূরে দূরে অবস্থান করবে। তাহলে আমরা উল্টা কথা বলতে পারি, তারা কম কাছাকাছি থাকবে, কম ক্লোজ হবে, অর্থাৎ এরা দূরে দূরে অবস্থান করবে। এখন দূরে দূরে যদি অবস্থান করে আকর্ষণ বলের পরিমাণটা কমে যাবে, কারণ আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এরা যদি দূরে দূরে থাকে তাহলে তো কাজেই আকর্ষণ বল কম হবে। আর এইখানে কাছাকাছি ছিল তাই আকর্ষণ বলটাও বেশি ছিল। তাহলে এখানে যেটা বোঝা গেল, দূরে দূরে থাকার কারণে বা কম কাছাকাছি থাকার কারণে এদের আকর্ষণ বলের পরিমাণটা কমে যায়। আকর্ষণ বলের পরিমাণটা কমে যাওয়ার কারণে এরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে পারে, অর্থাৎ এদের গতিবেগটা বেশি হতে পারে। গতিবেগ বেশি হওয়ার কারণে এদের তুল্য পরিবাহিতাও বেশি হতে পারে, কারণ আমরা জানি গতিবেগের সাথে পরিবাহিতা বা তুল্য পরিবাহিতা একটা সম্পর্ক সমানুপাতিক। এখন আমরা দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য আলোচনা করব। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কম পরিমাণ আয়নিত হয়। এখন কমটা কতটুকু? আমরা হাজারি স্যারের রেফারেন্স দিয়ে বলতে পারি 1 থেকে 10% যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয় তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। কথা বুঝতে পারছো? তাহলে এমসিকিউ 1 থেকে 10, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হয় 70 থেকে 100%। এটা এমসিকিউর জন্য কষ্ট করে মনে রাখতে হবে। এখন আমি দুইটা পয়েন্ট লিখছি, একটা গাঢ় একটা লঘু। অর্থাৎ আমি এখানে গাঢ় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বোঝাচ্ছি, আর এখানে আমি লঘু তীব্র এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বোঝাচ্ছি। এখন আমি গাঢ় নিয়ে চিন্তা করব। আচ্ছা, গাঢ় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, গাঢ় মানে কি বুঝাচ্ছি এখানে? আবারও যদি বলি, গাঢ় মানে ঘনমাত্রা বেশি বুঝাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য আয়ন সংখ্যা বিবেচনা করব, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য গতিবেগ বিবেচনা করব, যেটা কিছুক্ষণ আগে আমরা বলে আসলাম। তাহলে এখানে আমরা আয়ন সংখ্যার বিষয়টা টেনে আনবো, সেটা যেভাবেই হোক না কেন। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন মানে গাঢ়র ক্ষেত্রে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বেশি থাকে। কোন ঘনমাত্রা যখন বেশি থাকবে তখন আয়ন সংখ্যা কি থাকবে? আয়ন সংখ্যা আয়ন আয়ন সংখ্যাগুলো তুলনামূলক কমে যাবে। আয়ন সংখ্যাগুলো তুলনামূলক কমে যাবে, ঘনমাত্রা বেশি থাকার কারণে আয়ন সংখ্যাগুলো কমে যাবে। আচ্ছা, আয়ন সংখ্যা কমে গেলে কি হবে? আয়ন সংখ্যা কমে গেলে এদের গতিবেগটাও কমে যাবে। আয়ন সংখ্যা কমে গেলে এদের গতিবেগটা কমে যাবে, আর গতিবেগের সাথে তুল্য পরিবাহিত সম্পর্ক সমানুপাতিক, তাই তাদের তুল্য পরিবাহিতাও কমে যাবে। তাহলে আমরা আবারও যদি বলি যে এখানে গাঢ় মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিপরীত ধর্মী যে চার্জ গুলো থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, যেমন সোডিয়াম ক্লোরাইড, এদের সংখ্যাগুলো কমে যায়। এদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এদের সংখ্যাগুলো কমে যায়। তারপরে আমরা বলছিলাম যে আয়ন সংখ্যা কমে গেলে আমাদের গতিবেগের পরিমাণটা কমে যায়, গতিবেগের পরিমাণ কমে গেলে আমাদের তুল্য পরিবাহিতাও কমে যায়।
আচ্ছা, আমরা যদি এখানে লঘুর ক্ষেত্রে চলে আসি, লঘুর ক্ষেত্রে লঘুর ক্ষেত্রে আমি একটু চিন্তা করে দেখি, আমরা ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র পড়ছিলাম, মনে পড়ে কি? ওসওয়াল্ডের লঘুকরণ সূত্র আমরা পড়ছিলাম, কি পড়ছিলাম? যে বিয়োজন মাত্রা তার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ঘনমাত্রা কমলে বিয়োজন মাত্রার পরিমাণ বৃদ্ধি পায়, ঘনমাত্রা কমলে বিয়োজন মাত্রার পরিমাণ বৃদ্ধি পায়। তো আমরা একটু বলি লঘু মানে কি। লঘু মানে এখানে ঘনমাত্রা কি করতে হবে? ঘনমাত্রা কমাইতে হবে। ঘনমাত্রা লঘু মানে কি? ঘনমাত্রা এখানে কমাইতে হবে। তো ঘনমাত্রা যদি কমাই তাহলে কি হবে? আয়ন সংখ্যা বৃদ্ধি পাবে। আয়ন সংখ্যা আয়ন সংখ্যা আয়ন সংখ্যা বৃদ্ধি পাবে। কেন? কারণ আমরা জানি সি ইকুয়াল এন বাই ভি, এটা জানি নাকি? এটা কিন্তু জানি। তাহলে সি যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের আয়তন বৃদ্ধি পাবে। আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ওই একক আয়তনে আমাদের আয়ন সংখ্যাগুলো বৃদ্ধি পাবে, ওই ক্যাটায়ন অ্যানায়ন গুলো বৃদ্ধি পাবে। তাই এখানে আয়ন সংখ্যা আমি বৃদ্ধি দেখাইছি। আর ওইখানে কি দেখাইছি আমি? ঘনমাত্রা বৃদ্ধির কারণে আয়ন সংখ্যা কমে যায়। কেন কমে যায়? কারণ ওই ঘুরে ফিরে একই কাহিনী, সি ইকুয়াল এন বাই ভি। আমাদের যদি ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে আয়তনটা কমে যাবে, আয়তন কমে গেলে আয়ন সংখ্যা কমে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে আসে আবারও আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের আয়ন সংখ্যাটা বৃদ্ধি পাবে। আয়ন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আয়ন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের গতিবেগটা বৃদ্ধি পাবে। আয়ন সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি? গতিবেগ গতিবেগ তাদের বৃদ্ধি পাওয়া। গতিবেগ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের যে তুল্য পরিবাহিতা আছে এই তুল্য পরিবাহিতাও কিন্তু মোটামুটি বৃদ্ধি পায়। অর্থাৎ গতিবেগের সাথে তুল্য পরিবাহিতার সম্পর্ক সমানুপাতিক, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য আমাদের পরিবাহিতা। একবার ঘনমাত্রা বাড়াইলে তুল্য পরিবাহিতা কমে যাচ্ছে, একবার ঘনমাত্রা আমরা যদি কমাই তাহলে তুল্য পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখন আমরা তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা পরিবর্তনে তুল্য পরিবাহিতার পরিবর্তন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা যদি একটু গবেষণা করে দেখি, এই চিত্রটার দিকে, সবাই তাকায় একটু চিত্রটার দিকে। এখানে কি কি দেখানো হয়েছে? আমি এক্স অক্ষে দেখাইছি ঘনমাত্রা, আর ওয়াই অক্ষে দেখাইছি ল্যামডা সি, মানে সি ঘনমাত্রায় তুল্য পরিবাহিতা। আমরা যদি একটু গবেষণা করে দেখি, এখানে HCl, KCl, লিথিয়াম ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, তিনটা নিচে, আর এই পাশে নিচে একটা অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এই তিনটা হচ্ছে সবল বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা যতটুকু দেখলাম তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য এই যে রেখাটা, এটা সরল রেখা দেখতে পাচ্ছি। চিত্র একটু চিন্তা করি আমরা। আর যদি দুর্বল জৈব অ্যাসিড নিয়ে চিন্তা করি, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে চিন্তা করি, তাহলে দেখি এটা বক্ররেখা দেখতে পাচ্ছি, বক্ররেখা। কি এমন ঘটনা ঘটে একটু গবেষণা করি। আমি যতটুকু দেখলাম চিত্রটাতে সেটা হচ্ছে ঘনমাত্রা 0.25 থেকে এখানে আসতেছে 0.20 বা 0.2, তারপর 0.15, তারপর 0.1, 0.05। যতটুকু বোঝা গেল ঘনমাত্রা যত কমাচ্ছে তুল্য পরিবাহিতা তত বৃদ্ধি পাচ্ছে। আবারও বলি, ঘনমাত্রা যত আমি কমাচ্ছি এখানে আমাদের তুল্য পরিবাহিতা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। একটু গবেষণা করে দেখে এখানে যখন আসলাম এখানে যখন আসলাম এখানে, তার মানে এখানে একটা আমি যতটুকু বুঝতে পারলাম একটা নির্দিষ্ট ঘনমাত্রার জন্য আমরা তুল্য পরিবাহিতা একটা ম্যাক্সিমাম পাচ্ছি, তুল্য পরিবাহিতা ম্যাক্সিমাম পাচ্ছি। এবং এই যে ম্যাক্সিমামটা যে পাচ্ছি এটা কাদের জন্য পাচ্ছি? এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য পাচ্ছি। আবারও বলতেছি, ঘনমাত্রা কমার সাথে সাথে আমাদের তুল্য পরিবাহিতা ম্যাক্সিমাম হচ্ছে, ধীরে ধীরে বাড়তেছে। কিন্তু আগে ছিল এইখানে 140, তারপরে 160, তারপরে ওই যে 149 বা 50-এর দিক চলে গেছে, 149 বা 50-এর দিক চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা ম্যাক্সিমাম পাচ্ছি। এটাই হচ্ছে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা, এটাই হচ্ছে অসীম লঘুতায় এই যে ঘনমাত্রা কমানোর সাথে সাথে যে একটা ম্যাক্সিমাম তুল্য পরিবাহিতা পাওয়া যায়, এটাই হচ্ছে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা। কথা বুঝতে পারছো? তাহলে অসীম লঘিত তুল্য পরিবাহিত কি বোঝা গেল? আমরা কোন তীব্র কিন্তু বলছি, দুর্বল বলেনি এখানে। তীব্র তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা কমার সাথে সাথে একটা
তাদের পরিবাহিতা তুল্য পরিবাহিতা ম্যাক্সিমাম হয়, এই ম্যাক্সিমাম যে হচ্ছে এটাই হচ্ছে অসীম লঘুতায় তীব্র তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা। আমরা কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের ম্যাক্সিমাম পাই নাই। দেখো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য 140-এর এখানে আটকে আছে, আর কিন্তু যায়নি। তাহলে বোঝা গেল দুর্বল তড়িৎ বিশ্লেষের জন্য গ্রাফ আকারে আমরা তোমার অসীম লঘুতা তুল্য পরিবাহিতা বের করতে পারবো না। আবারও বলতেছি, অসীম লঘুতা মানে খুব খুব লঘু, খুব পাতলা। তাহলে অসীম লঘুতায় তীব্র তড়িৎ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য আমরা ম্যাক্সিমাম তড়িৎ তুল্য পরিবাহিতা পাবো না। এখানে যেমন পাইছি সর্বোচ্চ, এখানে কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এটা এভাবে বের করা যাবে না। তাহলে বোঝা গেল আরেকটা বিষয়, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই বক্রাকারে চলে যাচ্ছে, আর সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সরল রেখা বরাবর আমাদের রেখাগুলো যাচ্ছে। তাই এখানে আমি একটা পয়েন্ট লিখছি, দুইটা গবেষণা করি একটু। তীব্র তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা সরলরৈখিক বৃদ্ধি ঘটে, সরলরৈখিক বৃদ্ধি ঘটে। আর মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা বক্রাকারে বৃদ্ধি ঘটে। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা এমসিকিউ এর জন্য কষ্ট করে একটু মাথা রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এখানে একটা কথা বলছি আমি, অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না। অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা যায় না। কার নির্ণয় করা যায় না? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বা মৃদু তড়িৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য আমরা অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারতেছি না। কথা কি বুঝতে পারছো? তো এটার জন্য কার হেল্প লাগবে? বিজ্ঞানী ক্লোরাসের হেল্প লাগবে। এখন বিজ্ঞানী ক্লোরাস সাহেব কি বলছে সেটা এখন আমরা জানবো। আমরা ক্লোরাসের সূত্রে চলে আসলাম। ক্লোরাসের সূত্র কত সালে দেওয়া হয়? 1875 সালে দেওয়া হয়। ক্লোরাস একজন বিজ্ঞানী। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা উপাদান আয়নের তুল্য পরিবাহিতা যোগফলের সমান। এটা জ্ঞানমূলকের জন্য মনে রাখতে পারো, খুব একটা কাজে লাগবে না ইন্টারমিডিয়েটে। তারপরে এখানে আমি ল্যামডাটাকে ছোট হাতে লিখছি, ছোট হাতের ল্যামডাটাকে এইভাবে লিখে আর বড় হাতেরটাকে এইভাবে লিখে আমরা ছোট হাতে দিয়ে লিখলাম ল্যামডা আলফা ইকুয়াল ল্যামডা এ প্লাস ল্যামডা সি। এখন ল্যামডা সি দ্বারা কি বোঝাচ্ছি আমি? ল্যামডা সি মানে ক্যাটায়নের তুল্য পরিবাহিতা বোঝাচ্ছে, আর ল্যামডা এ মানে অ্যানায়নের তুল্য পরিবাহিতা বোঝাচ্ছে। তারপরে এখানে একটা কথা বলা ভালো, সেটা হচ্ছে এরকম, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, গ্রাফিক্যাল পদ্ধতিতে তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা সম্ভব হলেও মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এ পদ্ধতিতে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করা একেবারেই অসম্ভব। কারণ হিসেবে আমরা বলবো যে মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ একটা উভমুখী বিক্রিয়া। এখানে বাম থেকে ডানে চলাচল করে, ডান থেকে বামে চলাচল করে। এই উভমুখিতার কারণে এটা একটা কারণ, উভমুখিতার একটা কারণ। এই কারণে মূলত আমরা এই গ্রাফিক্যাল পদ্ধতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষণ পদার্থের অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা নির্ণয় করতে পারবো না। এই কারণে বিজ্ঞানী ক্লোরাস আমাদেরকে হেল্প করেছেন। তো এখানে একটা লিখছি কথা আমি, বিজ্ঞানী ক্লোরাস পরীক্ষামূলক ফলাফলের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা ও এর সঙ্গে তুল্য পরিবাহিতার একটা সম্পর্ক দেখান। সম্পর্কটা হচ্ছে এরকম, ল্যামডা সি ইকুয়াল ল্যামডা নট মাইনাস বি রুট ওভার সি। ল্যামডা মানে বড় হাতের ল্যামডা বোঝাচ্ছি এটা আমি। তাহলে ল্যামডা সি মানে কি? ল্যামডা সি মানে হচ্ছে সি ঘনমাত্রায়, ঘনমাত্রা তো সি বলি আমরা, সি ঘনমাত্রায় তড়িৎ বিশ্লেষণ তুল্য পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষণ তুল্য পরিবাহিতা। আর ল্যামডা নট মানে বোঝাচ্ছে আমি অসীম লঘুতায়, ল্যামডা নট অসীম লঘুতায় ওই তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা। আর বি হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষের ধ্রুবক, মানে একটা কনস্ট্যান্ট জিনিস। সি মানে তো ধ্রুবক, আমরা এই ঘনমাত্রা আমরা জানি। তাহলে আমাদের এখানে জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখলেই হবে। এবং এটা কার সূত্র, কে দিছে? এটা দিছে ক্লোরাস, এটা দিছে ক্লোরাস। এইটুকু জানলে হবে ইন্টারমিডিয়েটে, এত কিছু জানার প্রয়োজন আসলে নাই। এর বেশি আসলে ম্যাথে আসে না। ম্যাথ আসে তোমার অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা সেকেন্ড ইয়ার, এই ক্লাসগুলোতে তোমার ক্লোরাস নিয়ে তোমার ম্যাথ ট্যাথ আসে, ইন্টারমিডিয়েটে আসে না। আমরা এখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেমন সোডিয়াম ক্লোরাইড এর ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা যে হ্রাস পায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে কি বললাম? তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেমন সোডিয়াম ক্লোরাইড এর ঘনমাত্রা হ্রাসের সাথে, ঘনমাত্রা কমাবো, ঘনমাত্রা কমানোর সাথে আমাদের আপেক্ষিক পরিবাহিতাও কমে যায়।
কেন কমে যায় আমরা সেটা এখন ধীরে ধীরে আলোচনা করব। আমরা যদি এখানে 1 নাম্বার পয়েন্টে লিখি, তাহলে আমরা জানি এস এবং ভি এর মধ্যে উল্টা সম্পর্ক। আমরা একটু গবেষণা করে দেখি, এস বা সি ইকুয়াল এন বাই ভি, অর্থাৎ ঘনমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে বোঝা গেল আমাদের ঘনমাত্রা যত কমাবো আমরা আমাদের আয়তন তত বৃদ্ধি পাবে। যতটুকু বোঝা গেল, ঘনমাত্রা যদি কমাই তাহলে আমাদের আয়তন বৃদ্ধি পাচ্ছে। 2 নাম্বার পয়েন্ট, আমরা যদি গবেষণা করি আয়তন বৃদ্ধি পেলে কি হয়, আয়নগুলো দূরে দূরে অবস্থান করে। তাহলে আয়নগুলো আয়নগুলো দূরে অবস্থান করে আয়নগুলো দূরে অবস্থান করে আয়নগুলো দূরে অবস্থান করে। কেন দূরে অবস্থান করবে? কারণ তাদের আয়তন বেশি। আর আয়নগুলো বলতে কোন আয়ন বোঝাচ্ছে আমি? ক্যাটায়ন, অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে, যেমন এই উদাহরণে নিচ্ছি কি, সোডিয়াম ক্লোরাইড, তাহলে Na+Cl- গুলো দূরে দূরে অবস্থান করবে। 3 নাম্বার পয়েন্টে যদি আমি লিখতে চাই, তাহলে আমি লিখতে পারি যেহেতু আয়নগুলো দূরে দূরে অবস্থান করে, তাহলে একক আয়তনে একক আয়তনে কম সংখ্যক আয়ন থাকবে। একক আয়তনে কম সংখ্যক আয়ন থাকবে। আয়ন থাকে। কেন কম সংখ্যক আয়ন থাকে? এই একক আয়তনের কারণে। আমরা একক আয়তন বা 1 সেন্টিমিটার কিউব একই কথা, বা দিয়ে একক আয়তন বা 1 সেন্টিমিটার কিউব যে কোনো একটা লিখতে পারি আমরা। তারপরে এখানে 4 নাম্বার পয়েন্টে আমি লিখতে পারি যেহেতু আমাদের আয়ন সংখ্যা কি লিখছি এখানে, একক আয়তনে আমাদের কম সংখ্যক আয়ন থাকে। কম সংখ্যক আয়ন থাকার কারণে আমাদের মূলত কাপ্পার পরিমাণ কমে যাবে। কাপ্পা মানে আপেক্ষিক পরিবাহিতা। কাপ্পা মানে কি, এখানে একটু যদি আমি বলে দিই, যদি না বুঝে থাকো, কাপ্পা মানে আপেক্ষিক আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো যে ঘনমাত্রা কমার সাথে সাথে আমাদের আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে আয়নগুলো দূরে দূরে অবস্থান করে, তবে একক আয়তনে কম সংখ্যক আয়ন থাকে। একক আয়তনে বা 1 সেন্টিমিটার কিউব আয়তনে আমাদের কম সংখ্যক আয়ন থাকে, যার কারণে আমাদের আপেক্ষিক পরিবাহিতা বা কাপ্পা কমে যায়। এটুকু জানলে মোটামুটি হবে। তবে আমরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষণ নিয়ে কাজ করলাম, তাই না? তীব্র তড়িৎ বিশ্লেষণ। কিন্তু যদি এখানে আমি সাধারণ পরিবাহিতার ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু একটু অন্যরকম কথা বলতে হবে। সেটা হচ্ছে দুই তড়িৎদ্বারের মধ্যে দুই তড়িৎদ্বারের মধ্যে নিমজ্জিত অবস্থিত দ্রবণের আয়নের মধ্যে উপস্থিত যে আয়ন আছে, সেই আয়নের সংখ্যা প্রায় সেম থাকে। তাহলে সাধারণ পরিবাহিতার ক্ষেত্রে কি হয়? সাধারণ পরিবাহিতার ক্ষেত্রে যে দুটি তড়িৎদ্বার থাকে, ওই দুটি তড়িৎদ্বারের মধ্যে নিমজ্জিত দ্রবণের আয়নের সংখ্যাগুলো প্রায় একই রকম থাকে। তারপর আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি এখানে, সেটা হচ্ছে আয়নগুলো দূরে দূরে থাকে। কেন দূরে দূরে থাকবে? আয়নগুলো দূরে দূরে থাকার কারণ হচ্ছে আয়তন সংখ্যা, এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আয়তন বৃদ্ধি পায়, যার কারণে আয়ন সমূহ বা আয়নগুলো দূরে দূরে থাকে। ফলে আয়নগুলো দূরে দূরে থাকলে কি হয়? দূরে দূরে থাকার কারণে ফলে কি হয়? দূরে দূরে বিপরীত ধর্মী আয়নগুলো যদি দূরে দূরে থাকে, তাহলে কিছুক্ষণ আগে কিন্তু আমরা জেনে আসছি, দূরে দূরে থাকার কারণে আমাদের আকর্ষণ বলটাও কমে যাবে। আকর্ষণ বল কমে গেলে আমাদের পরিবাহিতা কি হবে? আকর্ষণ বল কমে গেলে পরিবাহিতাকে চিহ্ন দ্বারা প্রকাশ করে, পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা আবারও বলি, যদি আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো দূরে দূরে থাকে, যেমন এটা ক্যাটায়ন ধরলাম X+ আর Y- অ্যানায়ন ধরলাম, এরা যদি দূরে দূরে অবস্থান করে, এদের মধ্যে আকর্ষণ বল কমে যাবে। কারণ আমরা জানি বিপরীত ধর্মী চার্জ গুলো পরস্পরকে আকর্ষণ করে, যেহেতু দূরে দূরে।
আকর্ষণ বল কম হবে, এটাই স্বাভাবিক। আকর্ষণ বল কমে যাওয়ার কারণে আমাদের এরা ছুটাছুটি করতে পারবে বেশি, দৌড়াদৌড়ি করতে পারবে বেশি, তাই তাদের পরিবাহিতাও বেশি হবে, গতিবেগ বেশি হবে। গতিবেগ বেশি হওয়ার কারণে পরিবাহিতাও বেশি হবে। ফাইনালি আমরা বলতে পারি যে কাপ্পা কমে যাবে, আর সাধারণ পরিবাহিতা সাধারণ পরিবাহিতা সাধারণ পরিবাহিতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা সাধারণ পরিবাহিতার এখানে যেটা দেখলাম, সাধারণ পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, সাধারণ পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। আর এখানে দেখছিলাম আমাদের কি কাপ্পার পরিমাণ কমে যাচ্ছে, তাই এখানে শেষ ফিনিশিং এ আমরা এই পয়েন্টটা লিখে দিলাম। কথা কি বুঝতে পারছো? এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এর ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে আপেক্ষিক পরিবাহিতা কমে যায় এবং সাধারণ পরিবাহিতা বৃদ্ধি পায়। আমরা এখন মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় এবং তুল্য পরিবাহিতা যে কমে যায় সেটা নিয়ে আলোচনা করব। কি বললাম? মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা কমে গেলেও তুল্য পরিবাহিতা কমে যায়। কেন, সেটা আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমি লিখছি এখানে, আচ্ছা আপেক্ষিক পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করে? কাপ্পা দ্বারা প্রকাশ করে। তাই এখানে বাংলায় লিখছি আমি আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি, এই চিহ্ন মানে বৃদ্ধি বোঝাচ্ছি। এই ঘটনাটা কি ঘটে আসলে আমরা যদি গবেষণা করি, এক নম্বরে যেটা হতে পারে যে যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে বলা হয়েছে, তার মানে কম আয়নিত হবে এই পদার্থগুলো, কম আয়নিত হয়। দুই নম্বর পয়েন্ট বলতে পারি ভি স্থির রেখে, ভি মানে কি আয়তন, ভি স্থির রেখে আবারও যদি আমরা অ্যাড করি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে আবার ভি স্থির রেখে আবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে সি কিন্তু বৃদ্ধি পায়, মানে ঘনমাত্রা বৃদ্ধি পায়। ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিয়োজন মাত্রা কমে যাবে, তাহলে বিয়োজন মাত্রা কমে যাবে। কেন কমে গেল? আমরা ওসওয়াল্ডের লৌহকরণ সূত্রে পড়ছিলাম বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের যদি ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে বিয়োজন মাত্রা কমে যাবে। কোথায় পড়ছি এটা? ওসওয়াল্ডের লৌহকরণ সূত্র, ওসওয়াল্ডের লৌহকরণ সূত্রে আমরা এটা পড়ছিলাম যে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। কথা কি বুঝতে পারছি আমি কি বোঝাচ্ছি? তাহলে এখানে ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের বিয়োজন মাত্রা কমে যাচ্ছে। তারপর 4 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি যে একক আয়তনে আয়নের সংখ্যা বেশি হয়। একক আয়তনে আয়নের সংখ্যা বেশি হয়। কেন হয়? বিয়োজন মাত্রা যদি কমে যায় তাহলে শুধু একক আয়তনের ক্ষেত্রে, পুরো আয়তন বলিনি আমি, একক আয়তন বলছি, একক আয়তনের ক্ষেত্রে তখন আমাদের যে আয়নগুলো থাকবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ক্যাটায়ন আয়নগুলো, সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যার কারণে তাহলে কি হচ্ছে, আয়নের সংখ্যা যদি বৃদ্ধি পায়, এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে যে আয়নের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পাও বৃদ্ধি পাবে। এটা একবারে ঠোঁটস্থ মুখস্থ করে রাখবা। আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের আপেক্ষিক পরিবাহিতাও বৃদ্ধি পায়। এটা দিয়ে তোমাকে বাকি পয়েন্টগুলো লিখতে হবে যদি কখনো লেখার প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে আমরা এখানে আসি তুল্য পরিবাহিতা কমে যায়। এই যে হেডলাইন লিখছিলাম এখানে, আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে এবং তুল্য পরিবাহিতা ল্যামডা কমে যাবে। তো এখন তুল্য পরিবাহিতা ল্যামডা যে কমে যায় সেটা নিয়ে একটু কাজ করি। আমরা যদি গবেষণা করে দেখি এখানে, তাহলে তুল্য পরিবাহিতার সূত্রটা আসলে কি? ল্যামডা ইকুয়াল কাপ্পা ইন্টু 1000 সেন্টিমিটার কিউব বাই সি।
আবার আমরা জানি সি ইকুয়াল এন বাই ভি। তাহলে বোঝা গেল সি যদি বৃদ্ধি পায়, সি যদি ঘনমাত্রা যদি বৃদ্ধি পায়, তোমার আয়তন কমে যাবে। অর্থাৎ এখানে 1 নম্বর পয়েন্টে লিখতে পারি ঘনমাত্রা যদি আমি বৃদ্ধি করাই তাহলে কিন্তু আমাদের আয়তন কমে যাবে। তারপরে আমরা জানি একটা সূত্র তুল্য পরিবাহিতার এখান থেকে জেনে আসছিলাম যে তোমার তুল্য পরিবাহিতা ইকুয়াল কাপ্পা ইনটু আয়তন। তাহলে কি বোঝা গেল ভি আর আচ্ছা এটা এটা কিন্তু তুল্য পরিবাহিতা, এটা কিন্তু আমি তুল্য পরিবাহিতা বুঝাচ্ছি আর এটা দ্বারা আমি আয়তন বুঝাচ্ছি, কিন্তু এটা মনে করি না উল্টা ভি এই সেই ইত্যাদি না। তাহলে এটা তুল্য পরিবাহিতা, এটা হচ্ছে কাপ্পা নাটকিক পরিবাহিতা, এটা হচ্ছে আয়তন। তাহলে আমি আয়তনের সাথে একটা তুল্য পরিবাহিতার সম্পর্ক সমানুপাতিক দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আয়তন যদি কমে যায় তাহলে এখানে আমরা বলতে পারি অতএব আয়তন যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের তুল্য পরিবাহিতা কমে যাবে। কেন, কিভাবে বুঝলাম? এই যে আয়তন কমে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে এখানে, আর আয়তনের সাথে তুল্য পরিবাহিতার সম্পর্ক সমানুপাতিক। তাহলে আয়তন যদি কমে যায় তুল্য পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে ভিটা হচ্ছে তোমার আয়তন, ভিটা হচ্ছে আয়তন, ভিটা আয়তন। আর এই যে তোমার এই এই চিহ্নটা, এটা ল্যামডাটা, এটা হচ্ছে তুল্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতা। আমরা একটু এইভাবে মনে রাখতে পারবো, অনুধাবন যদি আসে এইভাবে হয়তো বাংলা টাংলা কথা দিয়ে ব্যাখ্যা দিতে পারবো। ঠিক আছে, আমরা এখন তড়িৎ বিশ্লেষের প্রকৃতি, ঘনমাত্রা, পরিবাহিতা 3টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো। অনেক তো কথা বলে আসলাম, একটু শর্টকাটটা জেনে নেই। যদি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতাও বৃদ্ধি পাবে এবং ঘনমাত্রা হ্রাসের সাথে সাথে এখানেও পরিবাহিতা বৃদ্ধি পাবে। কষ্ট করে একটু মাথায় রাখতে হবে। তারপরে মৃদু তড়িৎ বিশ্লেষের এখানে আসি। মৃদু তড়িৎ বিশ্লেষে যদি ঘনমাত্রা বাড়াই তাহলে কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে, আর যদি আমি ঘনমাত্রা কমাই তাহলেও কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। যতটুকু বোঝা গেল সবগুলোই শুধু বৃদ্ধিই হচ্ছে। সেটা তীব্র তড়িৎ বিশ্লেষের আহ ঘনমাত্রা বাড়ায় বা কমায়, মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বাড়ায় বা কমায়, সবগুলোই পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। এখানে শুধু পরিবাহিতা উল্লেখ করছে, তুল্য পরিবাহিতা উল্লেখ করি নাই। তাহলে তুল্য পরিবাহিতা উল্লেখ করলে কিন্তু একটু কম বেশি হইতো, কারো কম কারো বেশি। এখানে কিন্তু কারো নাম উল্লেখ করি নাই। যদি কারো নাম উল্লেখ না করে শুধু পরিবাহিতা বলে তাহলে সবগুলোই যে বাড়বে এটা তোমাকে কষ্ট করে মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। আর যদি তুল্য পরিবাহিতা নিয়ে কথাবার্তা বলে তাহলে তো আমরা আগেই আলোচনা করে আসলাম, সেগুলো পড়লেই সেগুলো দেখলেই একটা আইডিয়া চলে আসবে কার ক্ষেত্রে বাড়তেছে কার ক্ষেত্রে কমতেছে। তারপরে এখানে একটা কথা লিখছি আমি, মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতার মধ্যে সম্পর্ক। আমরা একটা সম্পর্কটা দেখে আসি। আমরা জানি মোলার পরিবাহিতা মানে হচ্ছে ল্যামডা এম, ল্যামডা এম মানে হচ্ছে কাপ্পা ইন্টু 1000 সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব বাই হচ্ছে এম। এটা কিন্তু মোলার পরিবাহিতার সূত্র। তারপরে আমরা কিন্তু তুল্য পরিবাহিতার সূত্র জানি। তুল্য পরিবাহিতার সূত্র তোমার ল্যামডা ইকুয়াল কাপ্পা ইন্টু 1000 সেন্টিমিটার কিউব বাই হচ্ছে সি। এখন আমি যদি এটাকে 1 নাম্বার দেই আর এটাকে যদি 2 নাম্বার দেই তাহলে 1/2 যদি করি তাহলে কি হতে পারে, ল্যামডা এম বাই হচ্ছে শুধু ল্যামডা। তাহলে কি হতে পারে, কে কে তো কাটা গেল, কাপ্পা কাপ্পা কেটে গেল, তাহলে এখানে কে থাকলো। আমি যদি আরেকটু একটা লাইন যদি স্কিপ না করে লিখি তাহলে 1000 সেন্টিমিটার কিউব বাই হচ্ছে এম, আর এখানে 1000 সেন্টিমিটার কিউব বাই হচ্ছে সি। আর কাপ্পা কাপ্পা গুলো তো কেটেই গেল। তাহলে এখানে আমরা যদি পাই লিখি 1000 সেন্টিমিটার কিউব বাই হচ্ছে এম ইন্টু সি বাই 1000 সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 1000 সেন্টিমিটার কিউব 1000 সেন্টিমিটার কিউব কেটে গেল। তাহলে এখানে যেটা বোঝা গেল ল্যামডা এম বাই ল্যামডা, ল্যামডা এম বাই ল্যামডা ইকুয়াল পাচ্ছি আমি সি বাই সি বাই এম, সি বাই সি বাই এম পাচ্ছি। তারপরে আমরা যদি গবেষণা করে দেখি যে
এন ইকুয়াল সিই, এন ইকুয়াল সিই। এন মানে হচ্ছে নর্মালিটি, সি মানে হচ্ছে মোলারিটি, আর ই মানে তুল্য সংখ্যা। সাধারণত আমরা নর্মালিটির ক্ষেত্রে 1 গ্রাম তুল্য ভর বসাই, মানে নর্মালিটি বসাই। সুতরাং এখানে এখানে সি এর জায়গায় আমরা এন বসাইতে পারি, সি এর জায়গায় এখানে এন বসাইতে পারি। তাহলে অতএব যেটা আমরা লিখতে পারি শেষ ফিনিশিং এ, তাহলে বলতে পারি ল্যামডা এম বাই ল্যামডা ইকুয়াল এন বাই এম, এন বাই এম। তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। আমরা অনেক সময় এটাকে কেউ কেউ যদি এরকম করেও লিখতে চায় লিখতে পারে, কিন্তু ল্যামডা এমটাকে আমরা কি দ্বারা প্রকাশ, আমরা তো ল্যামডা এম এর পরিবর্তে মিউ লিখতে পারি, মিউ। মিউ আমরা বলছিলাম না মোলার পরিবাহিতার আরেকটা নাম মিউ। আর তোমার কি বলা যায়, তোমার তুল্য পরিবাহিতা ল্যামডা বড় হাতের, এটা ছোট হাতেরও কেউ যদি লিখে মহাভারত অশুদ্ধ হবে না। এই যে ল্যামডা লিখলাম, তারপরে এখানে আমি লিখতে পারি কি এন বাই এম। তাহলে এখানে একটা মাথা রাখতে হবে, কেন আমি সি এর পরিবর্তে বড় হাতের এন লিখলাম? কারণ আমরা তুল্য পরিবাহিতা তো জানি মোটামুটি, যে যে তোমার এই যে দুইটা তড়িৎদ্বার, এই যে চিন্তা করো দুইটা তড়িৎদ্বার 1 মিটার 1 সেন্টিমিটার দূরত্বে যদি থাকে, এর মধ্যে যদি 1 গ্রাম তুল্যভর থাকে, এবং এর ফলে যে পরিবাহিতা সৃষ্টি হয়, এই পরিবাহিতাকে মানুষ তুল্য পরিবাহিতা বলে। যে 1 গ্রাম তুল্যভর বলছি না, এটা হচ্ছে নর্মালিটি, এটাই হচ্ছে নর্মালিটি, যার কারণে সি এর পরিবর্তে আমি বড় হাতের এন বসাইলাম। তাহলে আমরা এই বক্স মনে রাখতে পারি, অথবা এই বক্সটাও এমসিকিউ এর জন্য মনে রাখতে পারি, অথবা দিলাম এটা অথবা এটা, ঠিক আছে, দুটাই আমরা মনে রাখতে পারি। এটাই হচ্ছে তুল্য পরিবাহিতা মোলার পরিবাহিতার মধ্যে রিলেশন।